সুমিত্রা দেবী তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। সুমিত্রা দেবীর পরিবারে তার 5 ছেলে সুনীল, সুকুমার, অভিনাশ, বিকাশ এবং অঞ্জল ছিল এবং তার 4 বৌমা বিপাশা, অঞ্জলি, নন্দিনী এবং প্রিয়া। সুমিত্রা দেবীর 4 বৌমাই ফর্সা এবং সুন্দরী ছিল, তাই জন্য তাদের গ্রামের বাড়ি বাড়িতে সুমিত্রা দেবীর বৌমাদের সুন্দরতার ব্যাপারে সকলেই কথা বলতো। একদিন সন্ধ্যাবেলা সুমিত্রা দেবী তার 4 বৌমার সঙ্গে বসে চা খাচ্ছিল। তখনই কথায় কথায় সুমিত্রা দেবী বলে, বৌমারা, আমি যেই কাজটা তোমাদের 4 জনকে দিয়েছিলাম ওই কাজটা কি একটু আগে বাড়িয়েছে নাকি এখনো পর্যন্ত কিছুই করতে পারলে না? মা, কথা তো তখন আগে বাড়বে যখন আমাদের ছোট দেওর মেয়ে পছন্দ করবে। আমরা সকলে তো মেয়ের ছবি দেখিয়ে দেখিয়ে হাঁপিয়ে গেলাম, কিন্তু কোনো মেয়েই ওনার পছন্দ হয়নি। যখনই দেখি তখনই খালি ল্যাপটপে ব্যস্ত থাকে। অঞ্জন 25 বছরের হয়ে গেল, এবার তোর বিয়েটা দিতে হবে। তাড়াতাড়ি ওকে বিয়ের জন্য রাজি করাও। আর হ্যাঁ, আর একটা কথা, আমার ছোট বৌমা যেন তোমাদের মতো ফর্সা আর সুন্দরী হয়। 4 বৌমা তার শাশুড়ি মায়ের কথা মতো অঞ্জনকে বিয়ের জন্য রাজি করাবে বলে অঞ্জনের পছন্দের খাবার বানিয়ে তার রুমে নিয়ে যায়। অঞ্জন, এই দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার বানিয়ে এনেছি। বৌদি, আমার এখন খাবার মুড নেই। দেখো অঞ্জন, এইরকম বলে কি করে হবে? আমরা 4 জনে তোমার জন্য কত ভালোবেসে তোমার পছন্দের খাবার বানালাম, আর তুমি খাবে না বলছো? দয়া করে একটু অন্তত টেস্ট করে দেখো। অঞ্জন তার 4 বৌদি কথা রাখার জন্য একটু করে খাবার খায়। যখনই নন্দিনী অঞ্জনকে বিয়ের কথা বলে তখনই অঞ্জনের মুখ একদম ছোট হয়ে যায়। অঞ্জন, কি হয়েছে বলো তো? যখনই আমরা 4 জনে তোমার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলি তখনই তোমার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যায় কেন? কারণ বৌদি, আমি অন্যজনকে পছন্দ করি। ওর নাম শালিনী, ও একজন বিদেশি, বুঝেছো? তো কি হয়েছে অঞ্জন? এবার ওই বিদেশি মেয়েটাই আমাদের যা হবে। সুমিত্রা দেবী 4 বৌমা মিলে অঞ্জন এবং স্যালোনির বিয়ে দিয়ে দেয়। কিন্তু যখনই সুমিত্রা দেবী স্যালোনির কালো চেহারা দেখে তখনই সে রাগেতে তার 4 বৌমাকে বলে, হাই ওপরওয়ালা, বিপাশা, অঞ্জলি, নন্দিনী, প্রিয়া, এই কালো মেয়েটাকে তোমরা যা হিসেবে পছন্দ করলে কি করে? তোমরা তো বলেছিলে মেয়েটা বিদেশি। বিদেশি মেয়েরা তো ফর্সা হয়, আর তাহলে এই মেয়েটা তো কালো কুচকুচে কেন? মা, কারণ স্যালোনি সাউথ আফ্রিকার মেয়ে, তাই জন্য ওর গায়ের রং এরকম শ্যামলা। বৌমা, তোমরা এই রংটাকে শ্যামলা বলো? এটা কি করে শ্যামলা হতে পারে? এই কালো কুচকুচে অন্ধকারটাকে তোমরা শ্যামলা কি করে বলতে পারো? আমি যতদিন বেঁচে আছি ততদিন এই কালো কুচকুচে মেয়েটাকে কোনোদিন আমার বৌমা হিসাবে মেনে নেব না। এই বলে সুমিত্রা দেবী রাগেতে তার রুমে চলে যায়। এইসব কিছু দেখে স্যালোনি বলে, আমি বুঝতে পারছি আমার গায়ের রং কালো বলে মা আমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না। স্যালোনি, তুমি চিন্তা করো না। দেখো, আমরা তো 4 জনে তোমার সঙ্গে রয়েছি, আর আমরা খুব ভালো করেই জানি মাকে কিরকম ভাবে মানাতে হয়। এই বলে সুমিত্রা দেবীর 4 ফর্সা বৌমা তার কালো জায়ের কানের কাছে কিছু ফিসফিস করে বলে দেয়। পরের দিন সকালে সুমিত্রা দেবী তার বাড়ির মন্দিরে ঘন্টার আওয়াজ শুনে বলে, কি ব্যাপার, এত সকাল সকাল কে পুজো করছে? যাই একবার বাইরেটা গিয়ে দেখি তো। এই বলে সুমিত্রা দেবী রুম থেকে বাইরে আসে। বাইরে এসে দেখে তার কালো বিদেশি বৌমা পুজো করছে এবং তার পিছনে তার ফর্সা 4 বৌমা হাত জড়ো করে দাঁড়িয়ে আছে। সুমিত্রা দেবী এই দেখে খুবই রেগে যায়। তখন সুমিত্রা দেবী স্যালোনির হাত থেকে পুজোর থালিটা কেড়ে নিয়ে বলে, এই কালো বিদেশি, আমার বাড়ির মন্দির থেকে এক্ষুনি বার হয়ে যাও। বার হয়ে যাও বলছি। তোমার সাহস কি করে হয় আমার বাড়ির মন্দিরে আসার? মা, আপনি এরকম করে কেন বলছেন? আমি তো শুধু পুজো করছিলাম। আহা, পুজো করতে এসেছে? ঠিকভাবে তো বাংলা কথাটা উচ্চারণ করতে পারছি না, আর পুজো করতে এসেছে? ভেবেছিলাম আমার ছোট বৌমা ফর্সা, সুন্দরী আর গুণবতী হবে, কিন্তু তুমি এসে আমার সব ভাবনা চিন্তাতে জল ঢেলে দিলে। তোমার কাছে না আছে গায়ের রং আর না আছে গুণ। স্যালোনি তার শাশুড়ি মায়ের কথা শুনে খুব কান্নাকাটি করতে থাকে। তখন তার 4 ফর্সা যা তাকে চুপ করাতে থাকে। স্যালোনি, চুপ করো, কেঁদো না এরকম ভাবে। অঞ্জলি দিদি, তুমি দেখলে তো মা আমাকে একদম পছন্দ করে না। স্যালোনি, দেখো, এত তাড়াতাড়ি হার মেনো না। এটা হলো আমাদের ভারত, এখানে প্রত্যেক বাড়িতেই শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া তো হতেই থাকে। দেখো স্যালোনি, তুমি চিন্তা করো না, আমরা 4 জনে মিলে তোমাকে বাংলা ভাষা শিখিয়ে দেব। সেদিন থেকেই স্যালোনির 4 ফর্সা যা তাকে বাংলা শেখাতে থাকে। স্যালোনির মধ্যে অনেক বুদ্ধি ছিল, তাই সে কিছুদিনের মধ্যেই বাংলা শিখে ফেলে। তারপর তার 4 যা তাকে দেশি খাবার বানানো শেখায়। স্যালোনি, তুমি বুঝতে পেরেছো তো আমি কিরকম ভাবে খাবার বানালাম? হ্যাঁ দিদি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি।
সেদিনকে সেলুনি নিজের হাতে অনেক কিছু খাবার বানায়, তারপর সেগুলো খাবার টেবিলে সকলকে বেড়ে দেয়। খাবারগুলো দেখে সুমিত্রা দেবী লোভ সামলাতে পারে না, সে তখনই খেতে শুরু করে দেয়। এই দেখে অঞ্জলি বলে, মা মনে হচ্ছে খাবারটা আপনার খুব পছন্দ হয়েছে। সত্যি খাবারটা এত টেস্টি হয়েছে, এত কিছু খেলাম পেট ভরে গেল, কিন্তু তবুও মন ভরলো না। খাবারগুলো খুব সুস্বাদু হয়েছে। মা তুমি কি জানো আজকে এইসব খাবার সেলুনি বানিয়েছে, খাস করে আপনার জন্য ইন্ডিয়ান খাবার বানানো শিখেছে। হ্যাঁ, খাবারটা খুব সুস্বাদু হয়েছে। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সুমিত্রা দেবীর বাড়িতে তার দুই প্রতিবেশী আসে আর সুমিত্রা দেবীকে বলে, কি রে সুমিত্রা, তুই লুকিয়ে লুকিয়ে বিদেশি বৌমা নিয়ে চলে আসলি আর আমাদের একবারও খবর দিলি না। মোহিনী কাকি, এতদিন যে কালে অপেক্ষা করেছো, আজকের দিনটাও অপেক্ষা করে নাও। কালকে আমরা অনুষ্ঠান করব, তখনই সকলে আমার নতুন জায়ের মুখ দেখতে পাবে। এই শুনেই মোহিনী দেবী এবং নীলিমা দেবী সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অঞ্জলি সেলুনিকে খুব সুন্দর করে সাজাচ্ছিল। সেই দেখে সেলুনি বলে, দিদি তোমরা কি করছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেলুনি, আজকে তোমাকে অনেক আত্মীয় স্বজনরা দেখতে আসবে, তাই জন্য এত সুন্দর করে তোমাকে সাজানো হচ্ছে। তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেব, কেউ আর কোনো কথাই বলতে পারবে না। সেলুনি নিজেকে আয়নাতে দেখে বলে, আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে আমাকে এত সুন্দর দেখাতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন চলো নিচে, সবাই এসে গেছে। এই বলে সেলুনির চার্জা তাকে নিচে নিয়ে আসে। নিচে এসে সেলুনি সবাইকে প্রণাম করে, তারপর অঞ্জলি তাকে চেয়ারে বসিয়ে দেয়। সব আত্মীয় স্বজনরা তাকে গিফট দেয় আর সকলে তার অনেক প্রশংসা করতে থাকে। নিজের কালো বৌমার নামে এত প্রশংসা শুনে সুমিত্রা দেবী তার নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে তার বৌমার সঙ্গে সে কত অন্যায় অত্যাচারটাই না করেছে। সেদিনের পর থেকে সুমিত্রা দেবী তার কালো বৌমার উপরে আর অত্যাচার করতো না। সে তার 5 বৌমাকে সমান চোখে দেখতো। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। কোকিলা দেবী তার এক ছেলে নিময় ও তার বৌমা অনুরাধার সঙ্গে বোলপুর গ্রামে বসবাস করত। অনুপমা দেবী শহরের মানুষের মতো জামা কাপড় পরার খুব শখ ছিল, কিন্তু সে গ্রামে থাকতো বলেই শহরের মানুষদের মতো জামা কাপড় পরতে পারতো না। গ্রামের বৌদিদের মতো শাড়ি পরে থাকতে হতো। একদিন অনুপমা দেবীর বান্ধবী রিমা দেবী শহর থেকে গ্রামে ঘুরতে আসে। রিমা দেবীর আসার খবর শুনেই অনুপমা দেবী তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায়। রিমা দেবীর বাড়িতে গিয়ে দেখে রিমা দেবী জিন্স প্যান্ট আর শার্ট পরে আছে। এই দেখে অনুপমা দেবী বলে, হাই ওপরওয়ালা, শহরে কি মহিলাদের জামা কাপড় কম পড়ে গিয়েছিল যে তুই এইরকম পুরুষদের জামা পরে আছিস? গ্রামের লোক যদি দেখে তাহলে সবাই তোকে নিয়ে হাসাহাসি করবে। অনুপমা, যে যতই হাসাহাসি করুক না কেন আমাকে নিয়ে, তাতে আমার কোনো যায় আসে না। দেখ, আমি তো শুধু কিছুদিনের জন্য গ্রামে ঘুরতে এসেছি, আমি কি সারা জীবনের জন্য এখানে থাকতে এসেছি? আর আমি যেখানে থাকি ওইখানে এইসব পরে, এটাই ওখানের ফ্যাশন। এর মানে শহরে তুই এরকম পুরুষ মানুষের জামা কাপড় পরে ঘুরে বেড়াস? তোর বাড়ির লোক তোকে কিছু শেখায়নি নাকি? দেখ, তুই তো আমারই মতো, তোরও তো ছেলে বউ রয়েছে। ছেলে বউ রয়েছে তো কি হয়েছে? তা বলে কি আমি আমার শখ পূরণ করব না? আমারও তো শখ আছে। আর আমার বাড়ির লোক সবাই জানে আমি জিন্স পরি। আমার জিন্স পরা নিয়ে আমার বাড়ির লোকেরা কোনো প্রবলেম নেই। আমি বলি কি, তুইও একবার জিন্স পরে দেখ, জিন্স পরে তোকেও খুব সুন্দর দেখাবে। সত্যি জিন্স পরলে আমাকে সুন্দর দেখাবে? গ্রামের কেউ হাসবে না তো আমাকে দেখে? সত্যি তোকে অনেক সুন্দর দেখাবে। আমার কথা শোন, তুইও একবার জিন্স পরে দেখ। আর তাছাড়া গ্রামের লোক তো তখন হাসবে যখন তুই একা পরবি, তোর সঙ্গে তো আমিও পরবো। তুই একবার পরে দেখ। এই বলে রিমা দেবী তার জিন্স আর শার্ট অনুপমা দেবীকে দেয়। কিছুক্ষণ পর অনুপমা দেবী জিন্স প্যান্ট আর শার্ট পরে নিজেকে আয়নায় দেখতে থাকে। তখনই সেখানে রিমা দেবী এসে যায়। হাসতে হাসতে অনুপমা দেবীকে বলে, কি রে, কি হলো? নিজের দিক থেকে চোখ সরাতে পারছিস না, তাই তো? আমি তো বলেছিলাম তোকে খুব সুন্দর দেখাবে। তোরও তো শহরে মানুষদের মতো পোশাক পরার শখ, এবার তোর ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা আমি তো জানতামই না জিন্স পরে আমাকে এত সুন্দর দেখাবে। ওফ অনুপমা, তুই কি নিজেকে আয়নাতে দেখতে থাকবি? চল গ্রামে ঘুরে আসি। তোর এই নতুন লুকটা গ্রামের সবাইকে দেখাতে হবে যে
না হলে জিন্স পরার মজাটাই নেওয়া যাবে না। দেখ, আমি তোকে আমার জিন্স আর শার্টগুলো সব দিয়েছি, কারণ যাতে তুই তোর নিজের শখটা পূরণ করতে পারিস। বেশি না বকে, এবার চল বাইরে থেকে ঘুরে আসি। অনুপমা দেবী ও রীমা দেবী তারা দুইজনে জিন্স আর শার্ট পরে ঘুরতে বেরিয়ে পড়ে। তারা দুইজনে যেখানে যেখানে যাচ্ছিল সেখানে সবাই তাদের দিকেই দেখছিল। কিছু মহিলা তাদেরকে নিয়ে কথা বলছিল আর তাদের পিছন পিছন যাচ্ছিল। দুই বন্ধুতে কথা বলতে বলতে অনুপমা দেবী তার বাড়িতে আসে। অনুপমা দেবীর বাড়ির সামনে কিছু লোকের ভিড় হয়েছিল। সেই দেখে অনুরাধা সেদিকে ছুটে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার কাকিমা, আপনারা আমার বাড়ির সামনে এরকম ভিড় করে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে বলুন আমাকে। বৌমা, তুমি আমাদেরকে কি জিজ্ঞাসা করছো? যদি জিজ্ঞাসা করারই থাকে তাহলে তোমার শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞাসা করো। তোমার শাশুড়ি মা শহরে মহিলাদের মতো জিন্স পরে পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তোমার শাশুড়ি মা আর তোমার শাশুড়ি মায়ের বান্ধবী দুইজন মিলে জিন্স প্যান্ট পরে পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছে। সবাই তো তোমার শাশুড়ি মাকে দেখার জন্য তোমার বাড়ির সামনে ভিড় করেছে। এবার তো তোমার শাশুড়ি মা আর শাশুড়ি মা নেই, জিন্স পরা শাশুড়ি মা হয়ে গেছে। এসব আপনি কি বলছেন? আমার শাশুড়ি মা কোনোদিন জিন্স পরতে পারে না। হয়তো আপনাদের কোনো ভুল হচ্ছে। যান, আপনারা নিজেদের বাড়িতে যান আর আমাদেরকে আমাদের কাজ করতে দিন। কি জানি বাবা, কি সব উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে। এই বলে অনুরাধা তাদেরকে চলে যেতে বলে। তারা সকলেই চলে যায়। তারপর অনুরাধা বাড়ির ভিতরে ঢুকে তার শাশুড়ি মাকে জিন্স পরে থাকতে দেখে নিজের মাথায় হাত দিয়ে বলে, হাই ওপরওয়ালা, এটা তো আমার শাশুড়ি মা, সত্যিই তো জিন্স পরে রয়েছে। এবার আমি কি করব? তাই জন্যই গ্রামের সকলে আমাদের বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়েছে। হ্যাঁ তো কি হয়েছে? আমি কি আমার পছন্দের জামা কাপড় পরতেও পারি না? আমার অনেক দিনের ইচ্ছা জিন্স পরার, তাই আজকে আমি পরে নিলাম। আর আমার বান্ধবী আমাকে অনেক জিন্স দিয়েছে। এবার থেকে আমি তো জিন্সই পরবো। জিন্স ছাড়া আর আমি কিছুই পরবো না। হ্যাঁ, এটাই হলো কথা। নিজের অধিকারের জন্য নিজেকেই লড়তে হবে। অনেক লোক অনেক কথা বলবে। রিমা কাকি, আপনার যদি জ্ঞান দেওয়া হয়ে যায় তাহলে আপনি এখন বাড়ি যেতে পারেন। সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে সন্ধ্যা দিতে হবে তো, নাকি আপনি সেটাও দেবেন না? বৌমা, তুমি ঠিকই বলেছো। অনুপমা, আমি এখন আসছি, পরে আমি আবার আসবো। এই বলে রীমা দেবী সেখান থেকে চলে যায়। রীমা দেবী চলে যাবার পর অনুরাধা তার শাশুড়ি মাকে অনুপমা দেবীকে অনেক বোঝাবার চেষ্টা করে। গ্রামে থাকলে সে জিন্স না পরে। অনুরাধা এত বোঝাবার পরেও অনুপমা দেবী তার কোনো কথাতেই কান দেয় না। একদিন অনুরাধা তার শাশুড়ি মা অনুপমা দেবীকে নিয়ে তার মায়ের বাড়িতে যায়। অনুরাধার মা অনন্যা দেবী অনুপমা দেবীকে জিন্স পরে থাকতে দেখে হাসতে হাসতে বলে, আপনি এরকম পুরুষ মানুষের জামা কাপড় পরেছেন কেন? আপনার আবার কবে থেকে এসব পরার মন গেল? আমি তো কোনোদিন আপনাকে জিন্স পরতে দেখিনি। আমি আগে কোনোদিন পরিনি ঠিকই, কিন্তু জিন্স পরার শখ আমার অনেক দিন ধরেই ছিল। এটা শুধু ছেলেরাই নয়, মেয়েরাও পরতে পারে, তাই আমিও ভাবলাম আমার শখ পূরণ করার কথা। কিন্তু জামা কাপড় বয়স হিসেবে আর জায়গা হিসেবে পরতে হয়, না হলে লোকেরা পাগল ভাববে, যেমন এখন সবাই আপনাকে ভাবছে। দয়া করে আমার কথাই খারাপ মনে করবেন না, এটা পরে আপনাকে ভালো দেখাচ্ছে না। এইসব কথা গ্রামের ছোট লোকেরাই বলে, শহরে এইসব বলার মতো কেউ নেই। শহরের সব মহিলা এগুলো পরে, কিন্তু গ্রামের মহিলারা এসব পরে না। এই জামা কাপড়গুলো ওখানেই ঠিক আছে। সেখানে উপস্থিত সবাই অনুপমা দেবীকে দেখে হাসতে থাকে। সবাইকে হাসতে দেখে অনুপমা দেবী রাগেতে অনুরাধাকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি পৌঁছে দেখে অনুপমা দেবীর ছেলে নিময় বাড়ির বাইরেতে বসে রয়েছে। বাবা নিময়, তুই কখন আসলি শহর থেকে? কই একবারও খবর দিলি না তো? কিছুক্ষণ আগেই এসেছি আমি মা। আগের থেকে তোমাকে অনেকটা অন্যরকম লাগছে, কিন্তু তুমি কবে থেকে জিন্স পরা শুরু করলে? তুমি আর জিজ্ঞাসা করো না। যেদিন থেকে মায়ের বান্ধবী এসেছে সেদিন থেকেই মা জিন্স প্যান্ট পরে পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছে। পুরো গ্রামে, তার সাথে সাথে আমার মায়ের বাড়ি। মায়ের জন্য সবাই আমাদেরকে নিয়ে মজা নিচ্ছে। এটা গ্রাম, এটা শহর নয়। এখানে সব লোকেরা মাকে দেখে হাসাহাসি করছে, কারণ মা আগে সব পরতো না, নতুন করে জিন্স পরা শুরু করেছে। মাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা আমার কোনো কথাই শোনেনি। কেন, কি হয়েছে? জিন্স পরলে কি এমন ক্ষতি হবে? শহরে তো মায়ের বয়সে মহিলারাও জিন্স পরে ঘরে। মাও যদি জিন্স পরে তো এতে ভুল কি আছে বলো? আচ্ছা নিময় বাবা, তুই বল, প্রথমে পড়িনি বলে কি এখন আর পড়তে পারবো না? লোক হাসবে, কথা বলবে, তাই জন্য কি আমি আমার শখগুলো ছেড়ে দেব? উফ, এসব কিছু হবে না, কারণ শহরে আমি একটা কাজ পেয়ে গেছি, আর ওখানে আমি একটা ছোটখাটো বাড়ি নিয়ে নিয়েছি। তোমরা দুজনে আমার সঙ্গে ওই শহরে থাকবে।
সেখানে আর কেউ মাকে দেখে হাসবে না। আর অনুরাধা জিন্স পরা শাশুড়ি পেয়েছিস, এরকম আর শুনতে হবে না। নিময়ের কথা শুনে তারা শাশুড়ি বৌমা দুইজনই খুব খুশি হয়ে যায়। কিছুদিন পর তারা তিনজনে শহরে চলে যায়। শহরে গিয়ে অনুপমা দেবী তার জিন্স পরার শখ পূরণ করতে থাকে। অন্যদিকে অনুরাধাকেও আর কোনো কথাই শুনতে হয়নি। এইরকম ভাবে তারা সকলে হাসি খুশিতে থাকতে লাগলো।